ব্র্যান্ড অ্যান্ড ব্র্যান্ড মেকিং নিয়ে গ্রিন টিভির এই নিয়মিত আয়োজন দ্য ব্র্যান্ড মেকার শোতে আমি রানা ইসলাম আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমার সাথে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি ইগনিশিয়া 360 লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও সাইদ আহমেদ সালমা। অনেকদিন পর আপনার সাথে কথা হচ্ছে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেকদিন পর কথা হচ্ছে রানা ভাই। আপনি কেমন আছেন? আমি সবসময় ভালো থাকি, আপনি অ্যাজ এটা জানেন, ইউজুয়াল। এবং আমি জানি যে আপনিও সবসময় ভালো থাকার চেষ্টা করেন। এই যে, যে সময়ের মধ্য দিয়ে আমরা এড়িয়ে এলাম, এই সময়ে ব্র্যান্ড মার্কেটিং এজেন্সি ওয়ার্ক একটু স্লো মনে হয় না? সেখান থেকে বেরোনোর জন্যে কি ধরনের স্ট্র্যাটেজি নিতে হয়েছে আপনাকে? হ্যাঁ, এখন একটু মার্কেট তো স্লো যাচ্ছেই। আ যেটা আসলে ব্যবসায়িক সাইড থেকে যদি বলি তাহলে একটা চ্যালেঞ্জের জায়গা দিয়ে আমরা সবাই যাচ্ছি। আপনি এখন যেকোনো এজেন্সি আমরা যেই সাইডে বিজনেস করি, এই সাইডের যে কাউকে যদি এখন প্রশ্ন করেন, "ভাই ব্যবসা কেমন যাচ্ছে?" তাহলে ১ম কথা এটাই বলবে যে, "ভালো যাচ্ছে না ভাই, ক্লায়েন্ট তো হ্যাঁ, স্পেন্ড হ্যাঁ, করছে না।" হ্যাঁ, সো এখন দেখেন রানা ভাই, মার্কেট বা দেশের পরিস্থিতি আমি বলব না যে অস্থিতিশীল, আলহামদুলিল্লাহ। উই আর গোইং থ্রু এ ভেরি গুড ফেজ নাও। কিন্তু ব্যবসায়িক দিক থেকে যদি দেখি আমার মনে হয় যে আম হয়তো ব্যবসা মানে খুব ভালোভাবে ফ্লারিশ করতে বা সচল হতে, যেটাকে আমরা বলি চালু হতে হয়তো আরেকটু সময় লাগবে। এখন এই যখন একটু ডাউন ফেজ যাচ্ছে, কারণ ক্লায়েন্ট যারা আছেন আমাদের সম্মানিত ক্লায়েন্ট, যে ট্রেন্ড আমি দেখছি গত ২ বছরের যে সময়টা গেছে, এখন তো একটা চেঞ্জ এসছে। ক্লায়েন্টরাও খুব সাবধানে কিন্তু স্পেন্ড করছেন। তাদের স্পেন্ড এখন খুব পরিমিত। তারা বুঝে বাজেট খরচ করছেন। যেখানে প্রয়োজন নেই সেখানে তারা আসলে এখন স্পেন্ড করতে চাচ্ছেন না। একটু সময় লাগবে স্টেবল হতে ব্যাপারটা। আমার মনে হয় এই সময়ের যেটা স্ট্র্যাটেজি হওয়া উচিত সেটা হচ্ছে প্রতিটা ব্র্যান্ডেরই তো আসলে রিকোয়ারমেন্ট থাকে কমিউনিকেশন করার, কাস্টমারদের কাছে নিয়মিত নিজেদেরকে রাখার। সো এজেন্সি হিসাবে বা এজেন্সি পার্টনার হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে ক্লায়েন্টদেরকে এখন বোঝানো, এমন আইডিয়াগুলো নিয়ে যাওয়া যেখানে আসলে অনেক বেশি বাজেট খরচ হয়তো হবে না, কিন্তু একটা ইম্প্যাক্ট ক্রিয়েট হবে। সেরকম আইডিয়া নিয়ে যদি আমরা আসলে ক্লায়েন্টদেরকে অ্যাপ্রোচ করি, আমার তো মনে হয় না ব্যবসা আসলে খুব আপনি স্লো যাবে। লাইফের দীর্ঘ সময়ের জার্নি অনেকভাবে কাজ করেছেন, কিন্তু এখন যে প্ল্যাটফর্মটা একেবারেই আপনার প্ল্যাটফর্ম, রাইট। যেটা খুব বেশি দিন হলেও শুরু করেননি, এখনো আম, বেবি। এখনো বেবি। এই যে ইগনিশিয়া 360, এই জার্নিটা সম্পর্কে আপনি বলেন। ইগনিশিয়া 360 আসলে এটার জার্নি তো আমি বলব ২৩ বছর আগে শুরু হয়েছে। আচ্ছা, মানে জীবনে যখন শুরু করেছিলেন তখনই প্ল্যান ছিল? প্ল্যান ছিল কিনা বলা যায় না। মানে সি পড়ালেখা শেষ করে যখন ক্যারিয়ার শুরু করলাম তখন তো শুরুই করেছি অ্যাডভার্টাইজিং দিয়ে, রাইট? তো অ্যাডভার্টাইজিং দিয়ে যাদের জীবনের শুরু, রক্ততে যখন অ্যাডভার্টাইজিং মিশে যায়, আপনার সত্তা যখন অ্যাডভার্টাইজিংয়ের সঙ্গে কানেক্টেড হয়ে যায়, তখন আপনি এর বাইরে আর কিছু চিন্তা করতে পারবেন না। এবং একটা সময় গিয়ে আসলে সবার ভিতরে কিন্তু এই স্বপ্নটা জাগে। আমরা যারাই চাকরি করে আসছি অনেক লম্বা সময়, আম আপনি, আমি অথবা ক্যামেরার ওপাশ থেকে যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন দর্শকরা, সবার মনে কিন্তু একটা সুপ্ত বাসনা থাকে একদিন নিজের মতো কিছু হবে। এই এই অধিকাংশের মনে, আমি সবার অধিকাংশ, শব্দটা এর সাথে হ্যাঁ, একমত না। কারেক্ট। আমি হয়তো সবাইকে হুম, বলাটা ভুল হবে। অধিকাংশ মানুষের মনে হুম। এই ছোট্ট স্বপ্নটা থাকে যে একদিন আমার নিজের কিছু হবে। something that I will own or something that will belong to me only. তো এই স্বপ্নটা আম আমার মনে হয় একটা সময়ের পর থেকে আসলে ভিতরে ছিলই, জেগেই ছিল। আমার যে সময়টা লেগেছে সেটা হচ্ছে লার্নিং এর। আমি বলব I have taken this time, এই যে ২০-২২ বছর আমি যে কাজ করেছি বিভিন্ন প্রতিষ্ঠানে, সেটা এজেন্সি সাইডে করেছি, ক্লায়েন্ট কর্পোরেট সাইডে করেছি, ব্র্যান্ড কানেকশন সাইডে করেছি, মিডিয়ার সাইডে করেছি, অ্যাক্টিভেশন ইভেন্ট সাইডে করেছি। সো আই হ্যাভ ট্রাইড টু কালেক্ট পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি বলবো, কাজ করতে করতে বিভিন্ন ব্র্যান্ডের সাথে, বিভিন্ন বসের সাথে, বিভিন্ন টিমের সাথে কাজ করে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার হয়েছে। অ্যান্ড এক পর্যায়ে গিয়ে মনে হয়েছে যে এখন হয়তো আমি সাহস করলে পারবো নিজের মতো কিছু একটা শুরু করতে। সেখান থেকেই আসলে ইগনিশিয়া 360 লিমিটেডের জন্ম। কখন আসলে নিজের মধ্যে এই পাওয়ারটা তৈরি হলো যে ইয়াস, আমি সাহসটা করি, আমার নিজের মতো করে আমার প্ল্যানিংটা এক্সিকিউট করি? কখন হলো এটা? আমি আসলে অনেক যদি আমাকে উদ্যোক্তা হিসাবে আপনি চিন্তা করেন রানা ভাই, তাহলে আসলে আহ, উদ্যোক্তা হিসেবে আমার জার্নি শুরু হয়েছে ২০১৩ সালে, ডিফারেন্ট একটা বিজনেস দিয়ে। ইট ওয়াজ লং টাইম। হ্যাঁ, লং ব্যাক। ১৩ বছর আগে আমি আমার আমি আসলে প্যাশনের জায়গা থেকে ক্রাফটার। আমি পেপার দিয়ে ক্রাফটিং করতে খুব পছন্দ করি, ক্রিয়েটিভ কাজ করতে পছন্দ করি, আর্টের কাজ করতে পছন্দ করি। তো ১৩ বছর আগে যখন হঠাৎ করে একদিন মনে হলো যে আচ্ছা ডিফারেন্ট কিছু করা যায় কিনা ইন্ডাস্ট্রিতে, এই অ্যাডভার্টাইজিংয়ের পাশাপাশি, অ্যান্ড আই স্টার্টেড একটা স্মল ভেঞ্চার, আমার কাগজের স্কুল নামে একটা পেপার ক্রাফটিং বিজনেস শুরু করলাম, যেখানে তখন বাংলাদেশে তখনও আসলে কাগজ দিয়ে যে ডেকোরেশন আইটেম করা যায় এই কনসেপ্টটা একদম নতুন। তো তখন আমি শুরু করেছি ইভেন্টের কাজ করা, ছোট ছোট পার্সোনাল ইভেন্টগুলোর কাজ করা, এবং ওটা একদমই শখের বসে, কিন্তু
পরিচিত মানুষজনের বাচ্চাদের জন্মদিনের ইভেন্টের ডেকোরেশনের কাজ থেকে শুরু হলো। সেটা একটা জায়গায় গিয়ে দেখলাম যে বাংলাদেশে ভালোই ডিমান্ড আছে, এবং দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট জার্নি অফ মাই সেলফ অ্যাজ অ্যান এন্টারপ্রেনার বলা চলে। তো তখন চাকরির পাশাপাশি এটা আমার উইকেন্ডের প্যাশনের জায়গা হলো। এবং সবচেয়ে বেশি যেটা ছিল সেটা হচ্ছে, যেহেতু আমি পেপার ক্রাফটিংয়ের কাজ করতাম, কাগজ দিয়ে বা একটা ফেলে দেওয়া কাগজ থেকে নতুন কিছু তৈরি হচ্ছে, একটা রিসাইকেল হচ্ছে, নতুন কিছু বানাচ্ছি, এইটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করতো। তো ওই জার্নি থেকে আসলে আস্তে আস্তে যখন কাজের ব্যাপারে কাজে অনেক বেশি ব্যস্ত হয়ে গেলাম, সেই ব্যবসাটাও আস্তে আস্তে একটু কমে আসলো মনোযোগ দেয়া। তো এই করতে করতে বেশ কয়েক বছর তো গেলই ক্যারিয়ারের, কয়েকটা জব সুইচ করে লাস্টের দিকে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে আচ্ছা, অনেক দিন তো চাকরি করলাম, এবার নিজের জন্য কিছু একটা করি। সেখান থেকে আসলে 2025-এ মোস্টলি আমার ইগনিশিয়াটাকে আমি শুরু করলাম যে আচ্ছা, নিজের একটা আইডেন্টিটি থাকা ভালো। এতদিন ধরে যেটা শিখে এসেছি, আমার যারা গুরুজনরা আছেন তারা যে জিনিসগুলো শিখালেন, সেটাকে তাহলে কাজে লাগিয়ে এবারে ছোট্ট করে হলেও নিজের জন্য কিছু করি। এই যে বলছিলেন যে অনেকগুলো বড় বড় ব্র্যান্ডের সাথে কাজ করেছেন, মানে সেটা এজেন্সিতেও করেছেন, আবার কর্পোরেটেও করেছেন, এবং ভ্যারাইটি ছিল আপনার জার্নিতে। এই ভ্যারাইটি কিভাবে আপনার এই উদ্যোগকে হেল্প করছে? এইটা তো মানে আমি বলবো আমি ব্লেসড যে আমার ক্যারিয়ারের শুরু থেকে আমি অনেক ভালো ভালো নামকরা ব্র্যান্ড, মানে নেসলের অনেকগুলো ব্র্যান্ডের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স আছে, প্যারাশুটের মতো ব্র্যান্ডের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স আছে। এখনকার রবি, তখন একেটেল ছিল, একেটেল ব্র্যান্ড ওয়াজ মাই ফার্স্ট টেলকো ব্র্যান্ড, যেটা আমি কাজ করেছি। তারপরে বাংলা লিঙ্কের মতন একটা ব্র্যান্ডের সাথে আমি অনেক ক্লোজলি কাজ করেছি একদম শুরুর দিকে। আপনারা যেই দেশ টিভিসি দেখে বাংলাদেশ একসময় নেচেছে, সেই দেশ টিভিসির প্রজেক্টে আমি কাজ করেছি খুব ক্লোজলি। স্বপ্ন রিটেল ব্র্যান্ড, এটার লোগো থেকে শুরু করে স্বপ্নটাকে স্বপ্ন করা, আউটলেট লঞ্চ করা, ব্র্যান্ডের সাইড থেকে আমি করেছি। সো এফএমসিজি, টেলিকম, বেভারেজ, কোকাকোলার মতন বেভারেজ দেখা, ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সের মতো ব্র্যান্ড, ব্র্যাক ব্র্যাঙ্ক, এই অনেকগুলো ব্র্যান্ডের সঙ্গে থেকে কাজ করে যেটা হয়েছে, আমি তো আসলে মাল্টি ডাইমেনশনাল যে ব্র্যান্ডের ব্যাপারটা, এক একটা ব্র্যান্ডের কিন্তু আপনি দেখবেন রানা ভাই যে রিকোয়ারমেন্ট এক এক রকম হয়, টার্গেট কাস্টমার তো ডিফারেন্ট। একটা ব্যাংকের যে টার্গেট কাস্টমার, একটা টেলিকম অপারেটর সেটা কখনোই হবে না। আবার টেলিকম অপারেটর যে টার্গেট কাস্টমার, কোকাকোলার মতো একটা বেভারেজের কাস্টমার তারা না। আবার কোকাকোলার যারা কাস্টমার, অ্যালপেনলিবের মতো একটা ক্যান্ডির কাস্টমার তারা না, রাইট? সো স্ট্র্যাটেজি ভিন্ন, ক্যারেক্টারিস্টিক ভিন্ন। প্রতিটা ক্লায়েন্টকে যখন সার্ভ করতে হয়েছে, তখন প্রতিটা ব্র্যান্ডকে আমাদেরকে বুঝতে হয়েছে ভেতর থেকে, একদম ডেপথ থেকে কাস্টমার বুঝতে হয়েছে, টার্গেট কাস্টমারের ব্যাপারে জানতে হয়েছে। যখন মিডিয়া প্ল্যানিং এবং বাইংয়ে কাজ করেছি টপ অফ মাইন্ডে, ওই সময় মিডিয়া বুঝতে হয়েছে। তো আমার আলহামদুলিল্লাহ এই 22-23 বছরের যেই চাকরির জীবন, এই চাকরির জীবনে আমি এত ডাইভার্সিফাইড ক্লায়েন্ট ম্যানেজ করার মতন সুযোগ সুবিধা পেয়েছি। অ্যান্ড সাথে হচ্ছে ডাইভার্সিফাইড ফিল্ড, মানে কাজ শুরু হয়েছে প্রথম জীবনে তখন আমি অ্যাক্টিভেশনে কাজ করেছি নিডোর স্কুল প্রোগ্রাম দিয়ে, তারপরে করেছি ব্র্যান্ড ম্যানেজমেন্ট, তারপরে টপ অফ মাইন্ডে করেছি মিডিয়ার পুরো। সবাই বলে ভুল থেকেই দারুণ কিছু। হ্যাঁ, হ্যাঁ। তো আপনার জীবনে কোন ভুল আপনাকে দারুণ করে তৈরি করেছে নতুন করে? আমার মনে হয় ছোটোখাটো ভুল তো সবসময় করে আসছি, সেটা তো আমাদের থাকেই। তো আসলে। Pure human। হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি। ছোটোখাটো ভুল ভ্রান্তি তো সবসময়ই ছিল। স্পেসিফিক্যালি কোনো ভুল আসলে আইডেন্টিফাই করে বলা খুব ডিফিকাল্ট, কিন্তু কাজ করতে গেলে তো আসলে আমরা ভুল করি। তাহলে প্রশ্নটা একটু ঘুরিয়ে করি। সে ধরেন ক্যারিয়ার যখন শুরু করেছিলেন আজ হ্যাঁ, থেকে হ্যাঁ। 20-22 বছর আগে, জি। পড়াশোনা শেষ করে এই সেক্টরে ইন করলেন। সেটা যদি এরকম হতো যে এখন আপনি ইন করছেন, হ্যাঁ, হ্যাঁ। পড়াশোনা শেষ করে জাস্ট আপনি এন্ট্রি Fresher। নেবেন, তাহলে কোন কোন জায়গাগুলো এভয়েড করে নতুন করে ও সেটা আচ্ছা, করবেন? না, আই ডোন্ট থিংক আই হ্যাভ এনি রিগ্রেটস। আমার মনে হয় না ক্যারিয়ারে আমি যে ফুটপ্রিন্টস ফিল আপ করে আসছি, আমি তার কোনোটা চেঞ্জ করতাম। আচ্ছা। আমি বিশ্বাস করি আমার আসলে যেটা আমি বললাম যে শুরু থেকে আলহামদুলিল্লাহ আমার যারা মেন্টর ছিলেন, যারা আমার বস ছিলেন, যারা আমার সহকর্মী ছিলেন, যেই সমস্ত ক্লায়েন্ট আমি পেয়েছি, আমি বলবো আমি সুপার ব্লেসড, বিকজ দেয়ার ওয়াজ নো প্লেস ফর মি টু হ্যাভ আ সিঙ্গেল ডে অ্যাজ এ রিগ্রেট যে আমি কেন অ্যাডভার্টাইজিং আসলাম, আমি কেন মিডিয়া দেখছি, বা আমি কেন ব্র্যান্ড ম্যানেজ করি। রাদার আমার তো মনে হয় যে ইটস আ ব্লেসিং দ্যাট আই হ্যাভ হ্যাড ইন মাই আমার পুরো ক্যারিয়ারে জার্নিতে। তো সেখান থেকে আসলে আমি কিছুই চেঞ্জ করব না। রাদার আমি তো ইনফ্যাক্ট এখন যারা নতুন করে ব্র্যান্ড মার্কেটিং ক্যারিয়ার গ্রো করতে চায়, যদি তাদের জন্য আমার কিছু বলতে হয়, তাহলে আমি তাদেরকে বলবো আসলে কখনো চ্যালেঞ্জ নিতে ভয় না পাওয়ার জন্য। আমি কখনো চ্যালেঞ্জকে ভয় পাই নাই। আমি জানি আমি ভুল করব, ভুল হয়েছে অনেকবার। দুইটা জিনিস থাকতে হবে যেটা আমি রেখেছি, সেটা হচ্ছে ভুলটাকে মেনে নেওয়ার সাহস, যে আমি ভুল করেছি। এটা
ওন করতে হবে, আমার ভুলটা আমাকে ওন করতে হবে, এটা পাস অন করা যাবে না কাউকে, এটা এক। আর দুই হচ্ছে ওটা থেকে শেখা, যে আমি কি ভুলটা করলাম, কেন করলাম, এবং নেক্সট টাইম যেন ওই ভুলটা আর সেকেন্ড টাইম না হয়, ওইটা আমি এনশিওর করে আসছি আমার জীবনে। সো আপনার জীবনে এমন কোনো চ্যালেঞ্জ আছে যে চ্যালেঞ্জ আপনাকে নতুন করে আপনার ব্র্যান্ড তৈরি করেছে? মানে প্রত্যেকটা মানুষের তো নিজস্ব ব্র্যান্ডিং লাগে। আপনাকে ব্র্যান্ড হিসেবে তৈরি করেছে। আমার আমার টার্নিং আমি বলবো, আই থিঙ্ক আমার ২টা টার্নিং পয়েন্ট আছে ক্যারিয়ারের। একটা হচ্ছে যখন আমি স্বপ্নতে জয়েন করি অ্যাজ এ ব্র্যান্ড কমিউনিকেশন ম্যানেজার, দ্যাট ওয়াজ, ওটা আমার প্রথম কর্পোরেট চাকরি। তো হয় কি, এজেন্সিতে যখন আপনি ক্যারিয়ার শুরু করেন আপনার এক ধরনের স্কুলিং হয়, আপনি এজেন্সির লাইফস্টাইল কিন্তু কমপ্লিটলি একরকম, আর কর্পোরেটের লাইফস্টাইল কমপ্লিটলি আরেক রকম, দুটা দুই রকম। তো যখন আমি এজেন্সি থেকে সুইচ করে কর্পোরেটে গেলাম, তখন ওটা আমার জন্য একটা বড় ধাক্কা ছিল প্রথম, কারণ কমপ্লিটলি তো দুই রকম দুনিয়া, রাইট? ওখানে অ্যাডজাস্ট করতে আমার সময় লেগেছে, আমি বেশ কিছুদিন ওখানে কাজ করেছি। সো স্বপ্ন আমাকে একটা বড় লার্নিং দিয়েছে ফর টু বিকাম হোয়াট আই অ্যাম টুডে, যে ওখানে আসলে আমি চেয়ারের ওপাশ থেকে বা টেবিলের ওপাশ থেকে দুনিয়াটা দেখতে শিখেছি। এজেন্সিতে থাকা অবস্থায় মনে হয় এই আইডিয়াটা কেন নিল না ক্লায়েন্ট, এটা কিন্তু আমাদের খুব মনে হয় এত ব্রিলিয়েন্ট একটা আইডিয়া দিলাম, এত ব্রিলিয়েন্ট একটা ক্যাম্পেইন নিয়ে গেলাম, এইটা কেন ক্লায়েন্ট নিল না, আমরা জাস্টিফাই করতে পারি না। কিন্তু যখন আমি টেবিলের উল্টা পাশে গেলাম, যখন আমি ক্লায়েন্ট এবং একটা ব্র্যান্ডের বাজেট সেন্সিবলি খরচ করার দায়িত্বটা যখন আমার উপরে, তখন কিন্তু অনেক আইডিয়া আমাকেই বলতে হয়েছে যে না, এটা এখন সেখানে তো একটা যায় হেল্প না। নিশ্চয়ই করেছিল আপনার এজেন্সি ওয়ার্ক, এজেন্সি এক্সপেরিয়েন্স, যে অ্যাবসলিউটলি। কিভাবে আসলে খরচ করবেন। হ্যাঁ, 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 আমরা এই গল্প আরো শুনবো, একটা বিরতি নিয়ে ফিরে শিওর, আসতে চাচ্ছি। শিওর। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতির সাথেই থাকুন। দেখছেন গ্রিন টিভি, চলছে দ্য ব্র্যান্ড মেকার, আর আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন ইগনিশিয়া 360-র ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও সাইদা উম্মে সালমা। কথা বলছিলাম যে এই যে পরিবর্তন, আপনি এজেন্সি ওয়ার্ক করছিলেন, কর্পোরেটে গেলেন, এই এক্সপেরিয়েন্সগুলো শিফটিং এর সময় কিভাবে হেল্প করেছে আপনাকে? একটা তো হচ্ছে যেটা বললাম যে নতুন পরিবেশ, কমপ্লিটলি যারা তো এই আসলে এক্সপেরিয়েন্স তো ওখানে কাজে লেগেছে। অবশ্যই কাজে লেগেছে। একটা বড় জায়গা যেটা আমার কাজে লেগেছে, দেখেন কি হয়, এজেন্সিতে কাজ করার কারণে আমি যখন ক্লায়েন্ট হয়ে গেলাম, তখন এজেন্সির লুপহোলসগুলো তো আমি সব জানি, কিভাবে এজেন্সিতে কাজ হয়, এন্ড টু এন্ড পুরো প্রসেস আমি জানি। তো তখন আমার যারা এজেন্সি ছিলেন তাদের সঙ্গে কাজ করাটা আমার জন্য অনেক ইজি ছিল, বিকজ আমি জানি তাদের চ্যালেঞ্জ কি, আমি জানি এক্স্যাক্টলি কোথায় ওদের সমস্যাটা সো আপনি হয়। টেবিলের এই পাশ এবং ওপাশ, দুই পাশ থেকেই দেখতে পাচ্ছিলেন। রাইট, যেহেতু আমি ওপাশের গল্পটা জানি, টেবিলের এপাশ থেকে আমার জন্য তাদের প্রতি সহানুভূতিশীল হওয়াটা অনেক বেশি সহজ ছিল। আমি জানতাম যে তারা আসলে একটা আইডিয়া নিয়ে আসার আগে তাদের কি পরিমাণ কষ্ট এটার পিছনে গেছে, কি পরিমাণ মেধা সময় তারা মানে নষ্ট করে, এফোর্টটা কি ছিল? এফোর্টটা কি ছিল, যেটা একসময় হয়তো আমি খুব আশা করতাম যে আমার ক্লায়েন্ট কেন বুঝে না। তো সেটা যখন আমি ক্লায়েন্ট সাইডে, তখন আমি চেষ্টা করেছি হচ্ছে বুঝার জন্য যে আমার আপনি এজেন্সিতে যারা আছে আপনার ক্যারিয়ারে অনেকগুলো ব্র্যান্ড নিয়ে কাজ করেছেন, সেখানে ন্যাশনাল ব্র্যান্ড যেমন ছিল, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ছিল। এইখানে আসলে মানে বাংলাদেশি ব্র্যান্ড এবং মাল্টিন্যাশনাল ব্র্যান্ডের মধ্যে আপনার চর্চার পার্থক্য কি দেখেছেন? ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলোর ক্ষেত্রে কখনো কখনো একটা রেস্ট্রিকশন থাকে, আপনি একটা ছক বাঁধা থাকে, ওদের একটা নির্দিষ্ট যেটাকে আমরা ফরম্যাট, গাইডলাইন বলি। গাইডলাইন তো আসলে লোকাল এবং ইন্টারন্যাশনাল বোথ। বোধ। যদি ভালো ব্র্যান্ড হয়, সলিড স্ট্যান্ড, মানে একটা স্ট্যাবলিশড ব্র্যান্ড হয়, ব্র্যান্ড গাইডলাইন তাহলে মাস্ট। তার ব্র্যান্ড গাইডলাইন থাকাটা ম্যান্ডেটরি, যেটা আনফর্চুনেটলি বাংলাদেশে আমি বলবো অনেক ব্র্যান্ডেরই হয়তো নাই, অনেক ক্লায়েন্ট এটা ফলো করেন না। কিন্তু ইন্টারন্যাশনাল বড় ব্র্যান্ড মানে একটা গাইডলাইন থাকবে। এবং আরেকটা যেটা থাকে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কাজ করতে গেলে, সেটা হচ্ছে যে অনেক ইন্টারন্যাশনাল কাজের অ্যাডাপ্টেশন করতে হয়, আপনি না চাইলেও আপনাকে একটা ক্যাম্পেইনে ওই ইন্টারন্যাশনাল ওই কাজটাকেই বাংলাদেশে অ্যাডাপ্ট করতে হবে। তো এইরকম অনেক চ্যালেঞ্জ আমরা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হ্যান্ডেল করতে গিয়ে করেছি, যেটা বাংলাদেশি ব্র্যান্ডের ক্ষেত্রে ফ্রিডমটা ছিল হচ্ছে নিজেদের মতো চিন্তা করার, কারণ এটা আমার দেশের, আমার ব্র্যান্ড, ওই ওনেবল কনটেক্সটটা ব্যাপারটা আমার মতো থাকে। করে ভাবতে পারি আমরা। আমি আমার মতো ভাবতে পারি, আমার দেশের কালচারের সঙ্গে আমি মিলিয়ে এই ব্র্যান্ডটার নেক্সট স্টেপ প্ল্যান করতে পারি। কিন্তু একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হলে আমাকে আসলে ওর গ্লোবাল ফুটপ্রিন্ট, গ্লোবাল প্রেজেন্স, এখন ওখানে ও ব্র্যান্ড নিয়ে কীরকম কমিউনিকেশন ক্যাম্পেইন করছে সেটা বুঝে বাংলাদেশে ক্যাম্পেইন করতে হচ্ছে। তো ওইটা একটা বড় পার্থক্য আসলে আমার কাছে মনে হয় ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের। নতুনদের সাথে কাজ করতে যে কি ধরনের অভিজ্ঞতা হয় এখন? আচ্ছা, এটা খুবই ইন্টারেস্টিং একটা জায়গা কাজ করার জন্য। ধরেন আমরা যখন এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ রোলে ছিলাম, আমি কখনো চিন্তা করতে পারি নাই যে আমি অফিসে না এসে বসকে একটা হোয়াটসঅ্যাপ করে দুপুর 2টার সময় বলবো আমার আজকে মাথা ব্যথা, আমি অফিসে আসবো না। বাট ওরা পারে, অনায়াসে বাট পারে। এখনকার সময়ের আমার টিম মেম্বারদের মধ্যেই আমি হয়তো
আমি অফিসে যেয়ে বসে আছি, অফিসে কাজ করছি, হঠাৎ দেখলাম যে টিমের মেম্বার 2 জন নাই, আসেই নাই। তো গ্রুপে যখন জিজ্ঞাসা করলাম যে ওয়্যার আর ইউ, তখন তারা নোটিফিকেশন দিচ্ছে যে আমার আজকে শরীরটা একটু খারাপ লাগছে, সো আই এম টেকিং এ লিভ টুডে। ইন্টারেস্টিং ফেজ। আমার মনে হয় যে হয় কি, সব জেনারেশনেই তো পজিটিভ নেগেটিভ দিক থাকে। এই জেনারেশনের সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপারটা আমার কাছে লাগে সেটা হচ্ছে ওরা সাদাকে সাদা কালোকে কালো বলতে ভয় পায় না, দুঃসাহসী এবং এক ধরনের রিয়েলি ট্রান্সপারেন্সি আছে, ট্রান্সপারেন্সি আছে। আপনি যদি ওদেরকে একটু মোটিভেট করতে পারেন, ওদেরকে ওদের মতো করে বুঝে কাজ করতে পারেন, ওদের সাথে আপনি কাজ করাতে পারবেন না। দেয়ার ইজ দিস বিগ ডিফারেন্স। আমাদের জেনারেশন দিয়ে কাজ করানো গেছে, রানা ভাই, আপনাকে আমাকে দিয়ে কাজ করানো গেছে, মাথায় হাত বুলিয়ে অনেক কিছু করানো গেছে। এখনকার জেনারেশনের সাথে আপনাকে কাজ করতে হবে। আপনার এখনকার লিডারশিপ স্কিল, আমি যেটা অ্যাটলিস্ট চেষ্টা করি, লিডারশিপ যতটুকু আমি লিডারশিপ আসলে বলি না এটাকে, আমি বলি কো ওয়ার্কিংশিপ। কারণ আপনি এই জেনজিদের সাথে আসলে যদি কো ওয়ার্কার হিসেবে কাজ করেন, আপনার কাজের জন্য ওদের পুরোটুকুই দিবে। অ্যান্ড ওরা কিন্তু অনেক ক্রিয়েটিভ, ওদের চিন্তাভাবনার প্রসেসটা খুব ডিফারেন্ট, আমাদের মতো করে ওরা চিন্তাই করে না। ওদের ল্যাঙ্গুয়েজ, সাইন এগুলো কিন্তু একটু ডিফারেন্ট। হ্যাঁ, সেখানে কোপ আপ করতে আমাদের জেনারেশনের প্রবলেম হয়ে যায় কিনা? আমার হয় না। আমার হয় না, কারণ হচ্ছে ওই যে আমি যেটা বললাম যে একটা প্রবাবলি এই জন্য যে আমি আমার বাসাতেই তো আসলে জেনজি, আমার ছেলে বড় হচ্ছে জেনজি, তো তার সাথে আমার কমিউনিকেশন আসলে আমি খুবই রেগুলার, তার সাথে আমার কথাবার্তা কাজে লাগছে, খুবই কাজে লাগে। কারণ আপনার মানে আশেপাশেই কিন্তু প্রচুর মানুষজন আছে, আমার সোসাইটিতে আছে, সোসাইটিতে আশেপাশে অ্যাডপ্ট করা, এটা জানতে হবে, একটুখানি বুঝতে হবে যে এদের সাথে কিভাবে কথা বললে এরা আপনাকে ঠিকঠাক উত্তরটা দিবে, ওইটা টেকনিকটা বুঝতে হয়, আর কিছু না। এই লং জার্নিতে আপনি যে জায়গাগুলো ফুটপ্রিন্ট রেখেছেন, সেখান থেকে এখন কি মনে হয় যে ইগনিশিয়া 360-কে কোন উচ্চতায় নিয়ে যেতে চান? ইগনিশিয়া কোথায় মানে যেতে চায়? আপনার একটা ফুটপ্রিন্ট কিন্তু রয়েছে মার্কেটে। আমি আসলে চাই হচ্ছে এমন একটা জায়গায় ইগনিশিয়াকে নিয়ে যেতে, যেখানে আসলে দিন শেষে শুধু ব্যবসা করে অনেক বড় হলাম, এটা আমার আমি বলবো না যে আমার গোল। হ্যাঁ, অফকোর্স ব্যবসা যখন করছি একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত বা একটা সার্টেন লেভেল পর্যন্ত টাকা পয়সা ইনকাম করার ইচ্ছা তো সবারই থাকে, কিন্তু আমি চাই ইগনিশিয়া এমন কাজ করুক যেটাতে একটা ইম্প্যাক্ট হবে। আমি চাই এমন প্রজেক্টের সঙ্গে ইগনিশিয়ার নাম জড়ো হোক বা জোড়া হোক, এমন সমস্ত ভালো কাজের সঙ্গে ইগনিশিয়া, উদ্যোগের সঙ্গে ইগনিশিয়ার নাম জোড়া হোক, যেখানে আমি মানে বলতে পারি যে হ্যাঁ, আমি কিছু দিয়েছি দেশকে, আমি কিছু দিয়েছি সোসাইটিকে, আমার এই কাজের মাধ্যমে দেশের কিছু ভালো হয়েছে। ওই রকম কাজ যখন করতে পারবো, কিছু একটা যখন হবে, তার মানে দেশপ্রেম ব্যাপারটা আপনি ভাবেন? আমার ভিতরে এটা অনেক প্রবলভাবে আছে। মানে আপনি আপনার জায়গা থেকে দেশ বা দেশপ্রেম কিভাবে আসলে পোর্ট্রেট করতে চান? খুব সিম্পল রানা ভাই। আমি এটা, আপনি আমাকে জানেন, আমার যেটা মনে হয় যে আমি এটা বলিও সবসময় যে আমি বিশ্বাস করি আমাকে আল্লাহ অনেক কিছু দিয়েছেন। আমরা একটা প্রিভিলেজড লাইফ লিড করছি, আপনি আমি, আমরা দুজনেই প্রিভিলেজ লাইফ লিড করছি। আমি অ্যাজ এ ওমেন, মহিলা হিসাবে যদি বলি, তাহলে ইন্ডাস্ট্রিতে আমাকে লোকজন যতটুকু জানে সেটাও তো আসলে আল্লাহর একটা রহমত জানা। আমাদের ইন্ডাস্ট্রিতে তো এরকম অনেক মানুষজন আছে যারা আসলে খুব কষ্ট করেছেন, কিন্তু তারা ওই নেটওয়ার্কের কানেকশনটা পান না, পার্টিকুলারলি মেয়েদেরকে যদি আমি বলি, ওই জায়গাটা তৈরি হতে হয় নাই, নেটওয়ার্ক হয় নাই, অথবা তারা জানে না কার কাছে পৌঁছালে হবে। তো আমার কাছে দেশপ্রেমের সংজ্ঞাটা যে আমাকে যে খুব ম্যাসিভ কিছু করতে হবে ব্যাপারটা এরকম না। আমি যদি আমার কাজ দিয়ে, আমার উদ্যোগ দিয়ে, আমার পথ চলার সাথে আরও 10টা মানুষকে নিয়ে আগাতে পারি, যদি তাদের লাইফে একটা পজিটিভ চেঞ্জ আনতে পারি, যদি সেটা মেয়ে হয় আরও বেশি, আমি যেহেতু নিজে একজন নারী, আমি যদি আরও 10 জন নারীর পথ চলাটাকে সুন্দরভাবে হেল্প করতে পারি থ্রু মাই ওয়ার্ক, আমার তো মনে হয় ওইটাও দেশপ্রেম। তার মানে আপনি আপনার এক্সপেরিয়েন্সের মধ্যে দিয়ে ওমেনের জন্য একটা ট্যাবু দেখেছেন নিশ্চয়ই, মানে সেই ট্যাবুটা ভাঙতে চান? ভাঙতে চাই, হ্যাঁ অবশ্যই। কোথায় কোথায় ট্যাবু দেখেছেন? খুবই স্পর্শকাতর প্রশ্ন। ট্যাবু কোথায় দেখেছি? সবচেয়ে বেশি তো দেখেছি হচ্ছে যে উইমেন লিডারশিপকে মেনে নেওয়ার ট্যাবু, বা আমি বলবো যে একটা এখনও আমাদের সোসাইটিতে কিন্তু আপনি দেখেন কতগুলো সিইও আছে ফিমেল। যদি আমার নিজের বাবার বা আমার হাজব্যান্ডের কোম্পানি না হয়, কাজ করে আমি সিইও হয়েছি, এরকম কয়টা কোম্পানি আছে বাংলাদেশে? স্বাভাবিকভাবেই এটা এখনও হচ্ছে যে যখন একটা ছেলে আর মেয়ে একই সঙ্গে ক্যারিয়ার গ্রো করে, একটা সার্টেন জায়গায় যাওয়ার পরে কিন্তু ছেলে যত বেশি ফাস্টার মুভ করে, একটা মেয়ে করে না। ওইটা একটা বড় একটা ব্যারিয়ার আছে। অনেকখানি কমেছে আলহামদুলিল্লাহ, কিন্তু তাও কিন্তু আছে। সো
এখনও আমার কাছে মনে হয় একটা মেয়ে কোম্পানির লিডার বা একটা মেয়ে বস, এটা মেনে নেওয়াটাও এখনও অনেকের জন্য খুব মানে সহজ যদিও না। যোগ্যতা থাকেও। যোগ্যতা থাকলেও সহজ না, তারপরেও অনেকভাবে জাজ হতে হয় যে এখানে পৌঁছানোটা কিভাবে পৌঁছালো। কোয়েশ্চেন কিন্তু একটা ছেলেকে কেউ করে না, কিন্তু একটা মেয়েকে এখনো প্রশ্ন করে এবং পৌঁছানোর পেছনে তারা রহস্য খুঁজে যে কি রহস্য তার এই জায়গায় পৌঁছানোর। তো এইটা একটা ব্যারিয়ার আছে। দুই, আম, স্বাভাবিকভাবেই আমাদের পারিবারিক যে সিস্টেম, সেই সিস্টেমে ধরে নেওয়া হয় যে পরিবারে টেক কেয়ার করার ব্যাপারটা মেয়েদেরকেই করতে হবে। তো যখন বাচ্চা কাচ্চা হয়ে গেল, সংসারের দায়িত্ব পড়লো, একটা ছেলে যত দ্রুত আগাতে পারে, একটা মেয়েকে আসলে অনেক অনেক কিছু কিছু মেনটেন সামলে করে মেনটেন করে তারপরে বাসাটাকে ফিক্স করে তারপরে ক্যারিয়ারে মুভ করতে। ওই চ্যালেঞ্জ যুগের পর যুগ ধরে আছে। এখন তো আমি বলবো যে এখন অনেক ধরনের হাউস হেল্প আছে। এখনকার সময়ের যারা জীবনসঙ্গী মানুষদের, যারা লাইফ পার্টনার, তারাও অনেক বেশি আন্ডারস্ট্যান্ডিং, তারা অনেক এনকারেজিং। তো এইটা আমি আসলে চ্যালেঞ্জ হিসেবে এখন আর দেখি না। আমি তো অ্যাটলিস্ট আমি বলবো যে আমাদের মা খালাদের তুলনায় আমাদের লাইফ অনেক ইজি ছিল। আশা করি এই আমাদের জেনারেশনটা অনেকটা এগিয়ে জেনারেশন আছে। অনেক বেশি এগিয়ে আছে সেখান থেকে। সো ফিমেল হিসেবে আমার মনে হয় ওই যে সংসার আর ক্যারিয়ারে দৌড়ে আটকে যাওয়াটা একটা জায়গা, ফিমেল লিডারশিপটাকে মেনে নেওয়ার মানসিকতা পাওয়াটা আরেকটা জায়গা। এই দুইটা মোস্টলি, এই দুইটাই এখনও। আরেকটা হচ্ছে যে সেফটির জায়গাটা, একটা মেয়ের কাজ করার জন্য ওয়ার্ক এনভায়রনমেন্টটা সেফ হওয়া খুবই জরুরি। আমি বলবো আমি খুবই লাকি। এই পর্যন্ত যে কটা কোম্পানিতে আলহামদুলিল্লাহ আমি কাজ করে আসছি, আই ফেল্ট লাইক আই এম ওয়ার্কিং ইন মাই হোম। এবং এটা একটা ব্লেসিং, আমি বলবো। আমি শিওর যে এটা একটা ব্লেসিং, যে এরকম ওয়ার্ক প্লেস পাওয়া যেখানে আসলে আপনি নিশ্চিন্তে কাজ করছেন, আপনাকে একবারও চিন্তা করতে হচ্ছে না যে আমি কি এখানে সেফ কিনা কাজ করতে গিয়ে। বিং আ ওমেন, এটা অনেক বড় একটা ব্লেসিং এবং আমি এটা আলহামদুলিল্লাহ সো আপনার কাছে পেয়েছি। শেষ প্রশ্ন, কি আহ্বান রাখবেন এই নতুন করে এই সেক্টরে আসবার জন্য মেয়েদেরকে? নতুন করে এই সেক্টরে আসবে যারা যারা জব করতে চাচ্ছে, তাদের জন্য আমি আসলে মেয়েদেরকে আলাদা করে কোনো কিছু বলতে চাই না, আমি ছেলে মেয়ে দুজনকেই বলতে চাই। চ্যালেঞ্জ নেওয়ার মেন্টালিটি রাখতে হবে, হেরে যাওয়ার ভয় পেলে চলবে না। অনেক জায়গাতেই হবে যেখানে আপনি যা চিন্তা করছেন, আপনি যেভাবে প্ল্যান করছেন সেভাবে আগাতে পারছেন না। যদি আটকে যান, ডাইভার্সিফিকেশনের দিকে যাবেন, দেখবেন যে অন্য কোন রাস্তা আছে পার হওয়ার জন্য। রাস্তা অবশ্যই খোলা থাকে। আর মানে আটকে যাওয়া মানে থেমে যাওয়া যেন না হয়। না, আর হচ্ছে ভরসা রাখতে হবে আল্লাহর উপরে, সিম্পল। দারুণ। অনেকগুলো কথা হলো, নিশ্চয়ই আবারও আপনার সাথে কথা হবে, আমরা ইনশাআল্লাহ, কথা ইনশাআল্লাহ। বলবো। কথা বলাই যেহেতু আমাদের মিডিয়ার কাজ। আপু অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দিয়ে। আপনাকে এবং গ্রিন টিভিকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন দ্য ব্র্যান্ড মেকার শোতে। আবারও আসবো হয়তো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন।